আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মতো আজও যে কাজটি করতেছি সেটা হলো প্রথমে এই ৪ মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে দেখে নিব। আর পরবর্তীতে আপনার বড় প্রশ্নগুলো যেগুলো ১০ মার্কের সেগুলা দেখবো ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি। সরাসরি আমি প্রশ্ন এবং উত্তরে চলে আসছি। প্রশ্ন হচ্ছে, মুঘল যুগের আর্থসামাজিক ইতিহাস অধ্যয়নে আবশ্যকীয় আকর গ্রন্থসমূহ সমালোচনামূলক নিবন্ধ রচনা করো, অথবা মুঘল যুগের ঐতিহাসিক রচনাবলী সম্পর্কে লেখো। এটা হচ্ছে ৪ মার্কের প্রশ্ন। আর কোড হচ্ছে 603, মানে ৬০৩। অন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তবাকত-ই-নাসিরি। তবাকত-ই-নাসিরি সম্পর্কে যা জানো লিখো। আমার কাছে মনে হয় তবাকত-ই-নাসিরি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা সবার ভালো করে পড়া উচিত। পরবর্তী প্রশ্নতে চলে যাই। এটা হচ্ছে আপনার পরবর্তী প্রশ্নে চলে আসলাম। এটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয়। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখানে শেষ। অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে প্রশ্নটা এর পাশাপাশি আছে। এটা হলো আপনার, মুসলিম শাসন বাংলায় নতুন যুগের সূচনা করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। মুসলিম শাসন, এটা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, হুসেন শাহী আমলকে বাংলায় স্বর্ণযুগ বলার কারণ। হুসেন শাহী আমলকে বাংলার স্বর্ণযুগ বলার কারণ। হুসেন শাহী আমল ছিল বাংলায় স্বর্ণযুগ আলোচনা করা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একই প্রশ্নকে আপনার বিভিন্নভাবে করা হয়, একটু ঘুরিয়ে। সেটা নিজে থেকে বুঝতে হবে। হোসেন শাহী আমল ছিল বাংলার স্বর্ণযুগ আলোচনা করো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হোসেন শাহী আমলকে বাংলায় স্বর্ণযুগ বলার কারণ। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার, মীর জুমলার পরিচয় দাও। মীর জুমলার পরিচয় দাও। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে মনে হয়। মীর জুমলার পরিচয়। ভিডিওটি একটি দীর্ঘতর করলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ আপনি চাইলে পজ করে দেখতে পারবেন। ভিডিওর কোয়ালিটি এইচডি তে নিয়ে দেখবেন, 1080 পিক্সেলে, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তারপরে হলো মধ্যযুগে বাংলার শাসন ব্যবস্থা অভিজাত শ্রেণীর ভূমিকা আলোচনা করো।
এটাও অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আসার সম্ভাবনা আছে। মধ্যযুগে বাংলার শাসন ব্যবস্থায় অভিজাত শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ভিডিওটি একটু লম্বা করে দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যাদের বর্তমানে বই নেই অথবা অনেকে জব করেন, বই নিয়ে চলাফেরা করতে পারেন না, তারা যেন সহজে উত্তরগুলো আমার ভিডিও দেখে পড়তে পারেন। এই উদ্দেশ্য করেই আমি ভিডিওটি একটু লম্বা এবং চেষ্টা করতেছি যতটুকু পারা যায় সুন্দরভাবে দেখানোর জন্য। পরের প্রশ্ন হলো, মুসলিম সমাজে উলামা মাশায়েখদের সামাজিক মর্যাদা কেমন ছিল? মুসলিম সমাজে উলামা মাশায়েখদের সামাজিক মর্যাদা কেমন ছিল? এখানে শেষ। মুসলিম সমাজে উলামা মাশায়েখদের সামাজিক অবস্থা কেমন ছিল? পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো আপনার, সুলতানি আমলে সমাজে নারীর স্থান। সুলতানি আমলে সমাজে নারীর স্থান কেমন ছিল? এই প্রশ্নটা। এই প্রশ্নটা একটু লম্বা দেখা যাচ্ছে, 4 মার্কের প্রশ্ন, কিন্তু আপনি যদি পড়েন দেখবেন এগুলো সবই আপনি জানেন। আপনি যখন পড়বেন দেখবেন এগুলো সবই আপনার জানা, যদিও অনেকগুলো স্টেপ আছে, কিন্তু দেখবেন আপনার সবগুলো জানা। এখানে আপনার শেষ। পরবর্তী প্রশ্ন হলো, শ্রী চৈতন্যর পরিচয়। শ্রী চৈতন্যর পরিচয়। এই শ্রী চৈতন্য, ওনার বাড়ি হচ্ছে আমাদের সিলেটে, ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ যাদের বাড়ি তাদের চিনার কথা ওনাকে। ওনার বাবার বাড়ি ছিল এই জায়গায়, যদি ওনার মৃত্যু হয় আপনার এই ভারতে, কিন্তু ওনার বাবার বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ। তারপরের প্রশ্ন হচ্ছে, ইবনে বতুতার পরিচয়। ইবনে বতুতার পরিচয়। ইবনে বতুতার সাথে আমরা সবাই তো ক্লাস 2-3 থেকে পরিচিত। তারপরে এখন মাস্টার্সে এসেও ইবনে বতুতা আমাদের পিছন ছাড়তেছে না। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসলে ওনার জীবনে পড়লে বোঝা যায় যে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। বিশেষ করে ওনার যে রচনাবলী এবং ওনার যে মতামত আছে আমাদের ইতিহাসে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শেষ। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার, মুঘল আমলে বাংলার বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটা, মুঘল আমলে বাংলার বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। প্রশ্নকে কিন্তু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারে, যে কোনো একটা শব্দ চেঞ্জ করে দিবে। প্রশ্নটা এখানে শেষ। তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা 100% আসবে।
কবুলিয়ত ও পাট্টা। কবুলিয়ত ও পাট্টা, যেটা শেরশাহ প্রবর্তন করেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে হুম এই প্রশ্নটা একটু লম্বা, কিন্তু এত কঠিন নয়। আপনি একবার পড়লেই আপনি হয়তো অনেক কিছু মনে রাখতে পারবেন অথবা নিজ থেকে লিখতে পারবেন। এটা হচ্ছে মধ্যযুগে বাংলার কৃষিজাত পণ্যগুলোর বিবরণ দাও। মধ্যযুগে বাংলার কৃষিজাত পণ্যগুলোর বিবরণ দাও। এখানে শেষ। দূর থেকে আমি একবার দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যখন পড়বেন অথবা দেখবেন, তখন অবশ্যই এইচডি তে নিয়ে দেখবেন, তাহলে আশা করছি সম্পূর্ণ ভালো দেখতে পারবেন ক্লিপ। লাস্ট প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে বাংলায় মুসলিম বাংলায় মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা। মুসলিম বাংলায় মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা আলোচনা করো। আচ্ছা, এই এখানে মোটামুটি আমি 15টি প্রশ্ন দেখাইছি, যদিও একটু বেশি লাগতেছে, কিন্তু আসলে কিছু করার নাই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বলতেই হবে। এর মধ্যে থেকে যেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, আমি সেগুলা আপনাদের বলে দিই। যেগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়, আরো শর্ট করে দিচ্ছি এখানে। তবাকত ই নাসিরি কি, তারপরে বখতিয়ার খলজির পরিচয়, এরপর হচ্ছে হোসেন শাহী আমলকে বাংলা স্বর্ণযুগ বলার কারণ, তারপরে হলো মীর জুমলা কি কে ছিলেন বা পরিচয়, এরপরে হচ্ছে সুলতানি আমলে বাংলার সমাজে অথবা ভারতবর্ষে নারীর স্থান কেমন ছিল, তারপরে হচ্ছে শ্রী চৈতন্যর পরিচয় সম্পর্কে যা জানো লিখো, ইবনে বতুতার পরিচয়, আর হচ্ছে কবুলিয়ত ও পাট্টা, যেগুলো আমার কাছে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যেও আরো খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। এখন চলে যাই বড় প্রশ্নে। 10 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে চলে যাই। আমি আবার শুরু থেকে বলার চেষ্টা করতেছি। আমি যে প্রশ্নগুলো বলেছি এগুলো হচ্ছে আমি সিরিয়াল মেনটেন করার চেষ্টা করেছি, যেন আপনাদের বইয়ে উত্তর খুঁজে পেতে সহজ হয়, অথবা আমার ভিডিওতে পড়াশোনা করতেও সহজে সুবিধা হয়। আচ্ছা, 10 মার্কের প্রশ্ন। মুসলমানদের আগমনের প্রাক্কালে বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা দেখার সময় অবশ্যই এইচডি প্রিন্টে দেখবেন, বুঝছেন? এইচডি প্রিন্ট না হলে আপনি লেখা বুঝতে পারবেন না। পরের প্রশ্ন হচ্ছে বখতিয়ার খলজির লাখানুবতী বিজয়ের বিবরণ। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির লাখানাবতী বিজয়ের একটি বিবরণ দাও অথবা নিবন্ধ রচনা করো। চেষ্টা করছি যতটুকু পারা যায় আপনাদের দেখানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে পড়ে।
আমি এই যে সাজেশন তৈরি করেছি, এগুলা কিন্তু আগে প্রথমে নিজে পড়ার পর যেটা ইম্পর্টেন্ট সেগুলাই আমি চিহ্নিত করে আপনাদেরকে দেখাচ্ছি। অযথা কোনো সাজেশন আমি তৈরি করিনি। পরের প্রশ্ন হচ্ছে, সুলতানি বাংলা শাসক শাসিতের যোগাযোগের সূত্রগুলো নির্দেশ করো এবং প্রশাসনের জন্য কল্যাণমূলক উদ্যোগের প্রকৃতি বিশ্লেষণ করো। আমার কাছে মনে হয় প্রশ্নটি আসবে ইনশাল্লাহ। আপনারা যারাই আমার সাজেশন দেখবেন অথবা ফলো করবেন না কেন, তারা অবশ্যই 100% এটার উপর নির্ভর করে যাবেন না। অবশ্যই নিজের ব্যক্তিগত যতটুকু পারা যায় আরো ভালো চেষ্টা এবং পড়াশোনা করে যাবেন, আমি সেই কথাই বলবো। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে সাজেশন তৈরি করেছি, কিন্তু সবার ব্যক্তিগত একটা চিন্তা ধারণা থাকতে পারে, মতামত থাকতে পারে। আমি এমনটা বলতে পারবো না যে 100% আমারটা আপনি পাবেন, তবে আশা করা যায় ইনশাল্লাহ মোটামুটি ভালো মার্ক পাবেন। আমি এইরকম সাজেশনই বিগত বছরগুলোতে সবসময় আমি তৈরি করেছি আমার নিজের জন্য, এবং আলহামদুলিল্লাহ আমি কোনো সময় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কখনোই ব্যর্থ হইনি। তাই আমি চিন্তা করলাম, যেহেতু মাস্টার্সের শেষ মুহূর্ত, তাই যতটুকু পারা যায় বন্ধুদের সাহায্য করা উচিত, এই চিন্তা করে আমার এই কাজ করা। এর পূর্বে আমি কখনো এরকম করিনি, এই প্রথম শুরু করছি। তাই যারা এটাকে ভালো মনে করতেছেন তারা অবশ্যই দোয়া করবেন, আর যারা চিন্তা করতেছেন যে না আমার এটা হয়তো ভালো, সবার জন্য ভালো, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যেন পরবর্তীতে অন্য কোনো কাজে উৎসাহ পাই। নেক্সট প্রশ্ন হচ্ছে মধ্যযুগে বাংলার শাসকদের জীবন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগে বাংলার শাসকদের জীবন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এই প্রশ্নটি অনেকটা দীর্ঘ আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে মনোযোগ সহকারে পড়লে সহজ হবে ইনশাল্লাহ। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, সুলতানি আমলে নারীর ও স্থান নির্দেশ করো। সুলতানি আমলে সমাজের নারীর স্থান নির্দেশ করো। এটা যেমন বড় প্রশ্নের জন্য 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট, তেমনি আপনার 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আর কপাল ভালো থাকলে 4 মার্কের জন্য আপনি পাইতে পারেন, আবার 10 মার্কের জন্য পাইতে পারেন। এখানে আপনার শেষ, এখানে হতে শেষ।
পরের প্রশ্নতে চলে আসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইনশাল্লাহ আমার মনে হয় আসবে এটা। মধ্যযুগীয় বাংলায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিস্থিতি আলোচনা করো। ইনশাল্লাহ কপাল ভালো হলে আপনি 10 মার্ক এখানে পাবেন, কি আশা করছি আমি। ভিডিওটি একটু বড় হতে পারে, এটা আপনাদের জন্যই। এখানে শেষ। পরের ভিডিওতে চলে যাই। পরের প্রশ্নতে চলে আসলাম। শ্রী চৈতন্য ধর্মীয় দার্শনিক মতবাদ ব্যাখ্যা করো এবং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর ভূমিকা মূল্যায়ন করো। আমার মনে হয় এটাও আসবে পরীক্ষাতে ইনশাল্লাহ। তবে এই প্রশ্নটা পড়ার সময় অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে বুঝে বুঝে পড়তে হবে। প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে অন্য প্রশ্নের তুলনায় কিছু হলেও জটিল। তবে এই প্রশ্নটা পড়লে আপনি বুঝতে পারবেন মধ্যযুগে যখন মুসলিম শাসন শুরু হয় ভারতবর্ষে এবং বাংলায়, তখন মানে দলে দলে মানুষ কিভাবে আমাদের মুসলিম হয়েছিল দলে দলে, আপনি এটা সম্পর্কে বুঝতে পারবেন। এবং এই কারণেই বিভিন্ন ধরনের যে হিন্দু পণ্ডিত এবং গুণী মানুষ ছিলেন ওই সময়কার, তারা চিন্তা করেছিলেন যে আপনার হয়তো এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য অথবা হিন্দু ধর্মের যে সংস্কৃতি ছিল সেটাকে সুন্দরভাবে রাখার জন্য তাদের এগিয়ে আসা প্রয়োজন। এটার ভিত্তি করেই এই বৈষ্ণব ধর্ম, শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্মের প্রচার করেন। এবং আমাদের মুসলিম যে সুলতান ছিলেন, ওরা ওরা কখনোই বিধর্মীদের ধর্ম প্রচার করতে এক চুল পরিমাণ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। যে কারণে আপনি সহজে বুঝতে পারবেন যে মুসলমানেরা কখনোই মানুষের প্রতি পছন্দ করতো না। মুসলমানরা শাসন করেছে ঠিক আছে, প্রয়োজনে কঠোর হয়েছে, কিন্তু কোনো সময় অন্য মানুষের ধর্ম নষ্ট হোক অথবা ক্ষতিগ্রস্ত হোক অথবা অন্য মানুষকে জোর জবরদস্ত করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার কোনো ইচ্ছাই আমাদের শাসকদের ছিল না, কোনো দিন ছিল না। এই প্রশ্নগুলো পড়লে আপনি সেটা বুঝতে পারবেন। পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরিব্রাজক মাহুয়ানের বিবরণের আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা বিবরণ দাও।
চৈনিক বিবরণের আলোকে। আমি আবার রিপিট করছি, যখন ভিডিওটি দেখবেন অথবা পড়বেন অবশ্যই এইচডি কোয়ালিটিতে নেবেন। এইচডি কোয়ালিটিতে দেখবেন 360, 720, 1080 মেগাপিক্সেল দেওয়া আছে কোয়ালিটিতে। আপনি যখন যাবেন অ্যাডভান্স কোয়ালিটিতে যাবেন, তা না হলে কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন না। আপনি আমাকে কোয়েশ্চেন করবেন যে আমি যেন ভিডিও ভালো করে আপলোড দিই, কিন্তু আমার ভিডিওটা এইচডি। আপনি যদি কোয়ালিটি এইচডিতে না দেখেন তাহলে ভালো করে পড়তে পারবেন না। আমি আবার বলে দিলাম, আমার লাস্ট ভিডিওটিতে আমার ফ্রেন্ড একজন আমাকে বলছিল যেন আমি আরো ভালো করে ভিডিওটা দিই। তারপর যখন ওনাকে আমি বললাম, উনি তখন বিষয়টা বুঝতে পারছেন। তাই আমি এই ভিডিওতে আপনাকে বলে দিলাম। মুসলিম বাংলার বিচার ব্যবস্থার বিবরণ দাও। মুসলিম বাংলার বিচার ব্যবস্থার বিবরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এটা পরীক্ষায় আপনি পাবেন, ইনশাল্লাহ 10 মার্ক আপনি পাবেন। প্রশ্ন হচ্ছে, মাল জামিনী ব্যবস্থা উল্লেখপূর্বক নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব শাসন পদ্ধতি আলোচনা করো। মাল জামিনী ব্যবস্থা উল্লেখপূর্বক মুর্শিদ কুলি খান কিন্তু অতি সাধারণ মানুষ ছিলেন, কিন্তু উনি ওনার চেষ্টা দ্বারা বাংলার সুবাদার হয়েছিলেন। উনি ওনার চেষ্টা দ্বারা বাংলার সুবাদার হয়েছিলেন। এটা অত্যন্ত মজা করে আপনি পড়তে পারবেন। তবে পড়ার সময় অবশ্যই আপনি আস্তে আস্তে পড়বেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে এই জিনিস মাথায় থাকবে না আপনার। আপনি যখন বড় প্রশ্ন পড়বেন তখন যদি আপনি তাড়াহুড়া করে পড়েন তাহলে কিছুই আপনার মাথায় থাকবে না। প্রশ্নটি একটু দীর্ঘ আছে, একটু দীর্ঘ কিন্তু সহজ আছে। উনি যথেষ্ট দয়ালু ছিলেন, উনি যথেষ্ট দয়ালু ছিলেন। উনার কারণে অনেক জমিদার তাদের রাজত্ব হারায়, কিন্তু যে সমস্ত জমিদার, পুরাতন জমিদার রাজা তাদের রাজত্ব হারায়, তাদেরকে তিনি খালি হাতে ফিরিয়ে দেননি। এই দেখেন এখানে নানকর বলা আছে, নানকরটা তাদের জন্যই কাজ করত। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। শেষ প্রশ্নে চলে যাই। প্রশ্ন, ইনশাল্লাহ এটাও আসবে পরীক্ষায়, ইনশাল্লাহ পরীক্ষায় আসবে।
1765 সালে দেওয়ানি সনদ প্রধানকে বাংলার ইংরেজ শাসন প্রতিষ্ঠার তৃতীয় ও চূড়ান্ত পর্যায় বলে মনে করা হয় কেন? ব্যাখ্যা করুন। ইংরেজরা কিভাবে চালাকি করে আমাদের কব্জা করেছিল, ধীরে ধীরে তারা ১৫০ বছরের উপর আমাদেরকে রাজস্ব দেয়, কিন্তু তাদের মনের যে চিন্তা ছিল তা একসময় বাস্তবে পরিণত হয় এই দেওয়ানি লাভ করার মাধ্যমে। পরবর্তীতে আমাদের দেশ লুট করে নিয়ে যায়। তখন অবশ্য কিছুই করার থাকে না আমাদের দেশের মানুষদের। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইনশাল্লাহ এটা আসবে। এখানেই শেষ। এখানে আমি টোটাল 10টি প্রশ্ন উত্তর সহকারে আপনাদের সাথে শেয়ার করলাম। বড় প্রশ্ন 10 মার্কের, টোটাল 10টি প্রশ্ন। এবং আমি বলে দিই এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে কোনগুলো মনে হয় আমি আপনাদের বলে দিচ্ছি, একটু শুনতে পারেন। মুসলমানদের আগমনের প্রাক্কালে বাংলার আর্থসামাজিক অবস্থা লিখো। বখতিয়ার খলজির লাখনাবতী বিজয়ের বিবরণ, তারপরে হিন্দু মুসলমান শান্তিপূর্ণ সহাবস্থানের বিবরণ। মধ্যযুগে বাংলায় হিন্দু মুসলমান শান্তিপূর্ণ সহাবস্থানের বিবরণ। তারপর হলো সুলতানি ও মুঘল আমলে বিচার পদ্ধতি আলোচনা করো। আর মালজামিনী সহ নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব শাসন পদ্ধতি আলোচনা করো। আর সর্বশেষ 1765 সালের দিওয়ানকে দিওয়ানিকে ইংরেজ শাসনের তৃতীয় চূড়ান্ত পর্যায় বলে মনে করা হয় কেন? দেওয়ানি প্রধানকে, যেটা এই প্রশ্নটা। আমি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো আমি লাস্টে আবার রিপিট করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আর আমার সাজেশন আপনার মনোভূত হয়, তাহলে অবশ্যই সেটাকে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, আর বিশেষ করে আপনি সাবস্ক্রাইব করবেন। কারণ এখন ব্যস্ততার সময় হয়তো আমি কাউকে আর সেন্ড করতে পারবো না। আপনি যদি সাবস্ক্রাইব না করেন আমার নেক্সট ভিডিও আপনি পাবেন না। তাই যদি ভালো লাগে এবং আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, আল্লাহ হাফেজ।